এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আজকে আমি আপনাদের জন্য জিওগ্রাফি থেকে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে এসেছি, যেটা কিনা টেট এবং এসটিজিটি এক্সামের জন্য একটা ইম্পর্টেন্ট একটা টপিক। আর সেই টপিকটা হলো রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। আর এই যে বায়ুমণ্ডল চ্যাপ্টারটা রয়েছে সেটা থেকে আজকে হলো 3 নাম্বার ক্লাস। তার আগে আরও 2টা ক্লাস করিয়েছি, যেটা কিনা আপনারা পেয়ে যাবেন আমাদের সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলের যে জিওগ্রাফি প্লেলিস্ট রয়েছে সেটার মধ্যে আপনারা আগের ক্লাসগুলি পেয়ে যাবেন, এবং জিওগ্রাফি থেকে যে বাকি ক্লাসগুলি সেগুলিও আপনারা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। তো বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে আজকে হবে 3 নাম্বার ক্লাস। আর তার আগে যে 2টা ক্লাস করিয়েছি তার মধ্যে আমরা কি পড়েছি, তার মধ্যে আমরা পড়লাম কি বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলে যে বিভিন্ন উপাদান রয়েছে সেগুলি নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করলাম। আর সেকেন্ড ক্লাসের মধ্যে আমরা কি পড়লাম, সেকেন্ড ক্লাসের মধ্যে পড়লাম বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, যে উচ্চতা বা উষ্ণতা তারতম্য অনুসারে যে স্তরবিন্যাস রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। আর আজকের এই মেইন যে টপিকটা রয়েছে সেটা হলো রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। আর তাছাড়া আমাদের সাকসেস মাস্টারের অফলাইন কোচিংয়েরও সুবিধা রয়েছে, নোটস রয়েছে টেট 1, টেট 2 এবং পরবর্তী সময়ে এসটিজিটিরও নোটস পেয়ে যাবেন আপনারা। সেই সব বিষয়ে আমি বলে দেব। তো আগে ক্লাসটা দেখে নিন, তারপর আমি এইসব বিষয়ে আপনাদের বলে দেব। তো ধৈর্য ধরে ক্লাসটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে দেখবেন, তাহলে আজকের এই যে ক্লাসটা সেটা আপনাদের সম্পূর্ণটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন তাহলে দেরি না করে আজকেরই ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমেই যে টপিকটা রয়েছে সেটা হলো রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। তো আমি আপনাদের বলেছি বায়ুমণ্ডল থেকে এটা 3 নাম্বার ক্লাস। প্রথম ক্লাসের মধ্যে ফার্স্ট ক্লাসে আমরা কি পড়লাম, ফার্স্ট ক্লাসে পড়েছি যে বায়ুমণ্ডলটা কি, বায়ুমণ্ডল কি দিয়ে গঠিত, বায়ুমণ্ডলের যে উপাদান রয়েছে সেগুলি কি, সেটার মধ্যে পড়লাম যে বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদান, গ্যাসীয় উপাদান, তারপর হচ্ছে জলীয় বাষ্প, ধূলিকণা, এইসব নিয়ে আমরা ফার্স্ট ক্লাসের মধ্যে পড়েছি। আর সেকেন্ড ক্লাসের মধ্যে আমরা পড়েছি যে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস দুইভাবে হতে পারে। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস কয়ভাবে হতে পারে? দুইভাবের মধ্যে প্রথমটা হলো উচ্চতা বা উষ্ণতা তারতম্য অনুসারে যে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, আর আরেকটা হলো রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। তার মধ্যে থেকে আমরা সেকেন্ড ক্লাসের মধ্যে আমরা ডিটেলসে পড়েছি উচ্চতা এবং উষ্ণতা তারতম্য অনুসারে যে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস রয়েছে সেটা আমরা পড়েছি, যে এই উচ্চতা বা উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস কি স্তর রয়েছে, যে 5টা স্তর রয়েছে, যে 5টা স্তর রয়েছে সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করেছি, কোনটা কত কিলোমিটার উপরে রয়েছে, কোনটার মধ্যে কি রয়েছে সেটা আমরা ডিটেলসে আলোচনা করেছি প্রিভিয়াস ক্লাসে, মানে সেকেন্ড ক্লাসের মধ্যে। আর আজকে হবে থার্ড ক্লাস বায়ুমণ্ডল থেকে, ওকে, 3 নাম্বার ক্লাস। আর যেটা কিনা হবে মেইন যে টপিকটা সেটা রাসায়নিক গঠন অনুসারে যে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সেটা আমরা পড়ব, ওকে। তো প্রথমটা তো আমরা আগে ক্লাসে দেখে নিয়েছি, আর আজকে 3 নাম্বার ক্লাসের মধ্যে কি দেখব, রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। তো এটার মধ্যে কি রয়েছে, প্রথমেই কি রয়েছে, রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলকে 2 ভাগে ভাগ করা যায়, যে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। এখন হোমোস্ফিয়ার বা সমমণ্ডলটা কি? ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে 90 কিলোমিটার পর্যন্ত অঞ্চলে বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন ও বিভিন্ন গ্যাসের অনুপাত একই রকম থাকে বলে একে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল বলে, ওকে। তো ভূপৃষ্ঠ থেকে, যে ভূপৃষ্ঠ ধরুন এটা হলো ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে, মানে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে যে 90 কিলোমিটার পর্যন্ত, ধরুন এটা 90 কিলোমিটার, ওকে, 90 কিলোমিটার মানে ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার পর্যন্ত যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলটাকে কি বলা হয়, যে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। আর এই অঞ্চলের মধ্যে বায়ুমণ্ডলের বিভিন্ন রাসায়নিক গঠন এবং বিভিন্ন গ্যাসের অনুপাত কি একই রকম থাকে, তার জন্য একে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার বলে। যে এই যে অঞ্চলটা রয়েছে এটা কি, এই যে ভূপৃষ্ঠ থেকে শুরু হয় 90 কিলোমিটার পর্যন্ত যায়, এটার মধ্যে বিভিন্ন বায়ুমণ্ডলে বিভিন্ন রাসায়নিক গঠন রয়েছে, বিভিন্ন গ্যাসীয় অনুপাত রয়েছে, যেরকম বিভিন্ন গ্যাসীয় উপাদান, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলি রয়েছে, রাসায়নিক গঠন রয়েছে, জলীয় বাষ্প, তারপর ধূলিকণা, সব কিছুই রয়েছে। আর সব কিছু যে অনুপাত রয়েছে সেগুলি একই রকম থাকে, আর একই রকম থাকার কারণে মানে সমান থাকে, তার জন্য একে বলা হয় কি সমমণ্ডল, বা আরেকটার নাম কি হোমোস্ফিয়ার।
ওকে। আর এই যে হোমোস্ফিয়ারটা রয়েছে সেটা বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার স্তর এর সমমণ্ডলে অন্তর্গত। যা আমরা প্রিভিয়াস ক্লাসের মধ্যে যখন পড়েছিলাম, উচ্চতা বা উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? মানে 5টি স্তর থাকে। উচ্চতা বা উষ্ণতা তারতম্য অনুসারে প্রিভিয়াস ক্লাসে পড়েছি কয়টা স্তর থাকে? 5টা স্তর। কি কি? ট্রপোস্ফিয়ার, তারপর থাকে কি স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার, তারপর থাকে কি এক্সোস্ফিয়ার। এই 5টা স্তর। এই 5টা স্তর থেকে নিচের যে 3টা স্তর রয়েছে, এই নিচের 3টা স্তর মানে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, এই 3টা স্তর কিসের অন্তর্গত? এই 3টা স্তর হলো হোমোস্ফিয়ার বা সমমণ্ডলের অন্তর্গত। মানে উচ্চতা বা রাসায়নিক অনুসারে বায়ুমণ্ডলে যে কয়টা স্তর রয়েছে? 5টা স্তর। এই 5টা স্তরের মধ্যে রাসায়নিক গঠন অনুসারে যখন করব, তখন বায়ুমণ্ডলকে 2টা ভাগে ভাগ করা যায়। প্রথম যে 3টা স্তর রয়েছে সেটাকে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, আর পরের 2টা স্তরকে বলা হয় হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল, যেটা আমরা পরবর্তীতে পড়বো, পরবর্তী স্লাইডের মধ্যে পড়বো। তো এখন আমরা পড়ছি যে নিচে 3টা স্তর নিয়ে মানে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। নিচে 3টা স্তর মানে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, এই 3টা স্তর কিসের অন্তর্গত? সেটা হলো সমমণ্ডল বা হোমোস্ফিয়ারের অন্তর্গত। ওকে। তো আমি আবারও বলছি, হোমোস্ফিয়ারটা বা সমমণ্ডলটা কি? যেটা ভূপৃষ্ঠ থেকে শুরু হয়, কত কিলোমিটার পর্যন্ত যায়? 90 কিলোমিটার পর্যন্ত যায়। আর ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার পর্যন্ত যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলের মধ্যে বিভিন্ন গ্যাস রয়েছে, বিভিন্ন রাসায়নিক গঠন রয়েছে। এই সব কিছুর অনুপাত কি একই রকম থাকে? মানে এখানে এরকম না যে অক্সিজেন থাকলে নাইট্রোজেন থাকবে না, বা নাইট্রোজেন থাকলে কার্বন ডাইঅক্সাইড থাকবে না। এখানে অক্সিজেনও রয়েছে, কার্বন ডাইঅক্সাইডও রয়েছে, নাইট্রোজেনও রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, ধূলিকণা রয়েছে, সব কিছুই থাকে। সব কিছু থাকার কারণে এখানে সবকিছু সমান থাকার কারণে একে বলা হয় কি? সমমণ্ডল। সম মানে সমান, সমমণ্ডল বলা হয়, বা আরেকটা নাম হোমোস্ফিয়ার বলা হয়। আর এই যে অঞ্চলটা রয়েছে ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার, এখানে হলো কি 3টা স্তর থাকে বায়ুমণ্ডলে। 3টা স্তর মানে উচ্চতা অনুসারে 3টা স্তর। প্রথমটা হলো ট্রপোস্ফিয়ার, তারপর যাবে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার। আর এই 3টা স্তর কিসের আন্ডারে আছে? এই 3টা স্তর হলো সমমণ্ডলের অন্তর্গত। যে বায়ুমণ্ডলে উচ্চতা অনুসারে 5টা স্তর রয়েছে, এই 5টা স্তর থেকে নিচের 3টা স্তর আসবে কি? হোমোস্ফিয়ার বা সমমণ্ডলের অন্তর্গত। আর উপরের 2টা স্তর যাবে বিষমমণ্ডল বা যে হেটেরোস্ফিয়ার যে সমমণ্ডল রয়েছে, সো হেটেরোস্ফিয়ার যে স্তরটা রয়েছে সেটার আন্ডারে। ওকে। তো আশা করি এই যে হোমোস্ফিয়ারটা কি সেটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখে নেব হোমোস্ফিয়ার বা সমমণ্ডলের যে উপাদান রয়েছে সে কী কী উপাদান রয়েছে সেটা একবার দেখে নেব। হোমোস্ফিয়ারের উপাদান। হোমোস্ফিয়ার মূলত 3 ধরনের উপাদান দ্বারা গঠিত। হোমোস্ফিয়ারের মধ্যে কয় ধরনের উপাদান থাকে? 3 ধরনের। সেগুলি কি? বিভিন্ন গ্যাসীয় পদার্থের মিশ্রণ। বিভিন্ন গ্যাসীয় পদার্থের মিশ্রণ থাকে, যেরকম নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড। এবং কোনটা কত পার্সেন্ট রয়েছে সেটা আমরা আগের ক্লাসের মধ্যে পড়েছি। তো আপনারা আগের ক্লাসটা দেখলে এটা বুঝতে পারবেন। আর আগের ক্লাসটা যদি না দেখে থাকেন তাহলে এই ক্লাসটা বুঝতে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যাবে। তো আমি আপনাদের সাজেস্ট করব আগের প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলো দেখে নিন, যে বায়ুমণ্ডলটা কী, তার উপাদান কী কী রয়েছে। তারপর সেকেন্ড ক্লাসের মধ্যে তার যে উচ্চতা অনুসারে যে স্তরগুলি রয়েছে সেটার মধ্যে ডিসকাস করেছি, সেটা আপনারা যদি দেখে নিন আজকের ক্লাসটা বুঝতে অনেকটাই সুবিধা হবে। ওকে। তো এখানে কি কি রয়েছে? হোমোস্ফিয়ার উপাদানের মধ্যে মূলত 3 ধরনের উপাদান রয়েছে। প্রথমটা হলো বিভিন্ন গ্যাসীয় পদার্থের মিশ্রণ, যেরকম নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। আর তাছাড়া কিছু নিষ্ক্রিয় গ্যাসও রয়েছে, যেরকম নিয়ন, আর্গন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন ইত্যাদি উল্লেখযোগ্য। এই যে বিভিন্ন গ্যাসীয় উপাদান রয়েছে কি হোমোস্ফিয়ার যে স্তরটা রয়েছে সেই স্তরের মধ্যে। আর তাছাড়া রয়েছে কি জলীয় বাষ্প এবং 3 নম্বর জৈব ও অজৈব কণিকা, মানে যে লবণ কণা, বালু কণা, ধূলি কণা ইত্যাদি উল্লেখযোগ্য। এই 3টা যে উপাদান রয়েছে মানে বিভিন্ন গ্যাসীয় মিশ্রণ, জলীয় বাষ্প, জৈব ও অজৈব কণিকা, এই 3 ধরনের উপাদান নিয়ে কি 3 ধরনের উপাদান নিয়ে হোমোস্ফিয়ার যে স্তরটা রয়েছে সেটা গঠিত হয়েছে। ওকে। আর হোমোস্ফিয়ারটা কত থেকে শুরু হয়? এই যে এটা হলো ভূপৃষ্ঠ, তারপর এই যে 80 to 90 কিলোমিটার, এটা 90 কিলোমিটার হবে, অলমোস্ট 90। তো ভূপৃষ্ঠ থেকে শুরু করে 90 কিলোমিটার পর্যন্ত যে অঞ্চলটা রয়েছে সেটাকে বলা হয় হোমোস্ফিয়ার, যেটার মধ্যে বিভিন্ন গ্যাসীয় পদার্থের মিশ্রণ রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, জৈব অজৈব কণিকা রয়েছে, সব কিছু রয়েছে। আর সব কিছু কি মানে একই অনুপাতে রয়েছে, একই রকম রয়েছে, তার জন্য একে কি বলা হয়? সমমণ্ডল, বা যার আরেকটা নাম হলো হোমোস্ফিয়ার। আর এটা কি 3টা স্তর। এই স্তরের মধ্যে কি 3টা স্তর রয়েছে, 3টা স্তরে অন্তর্গত। কি কি? ট্রপোস্ফিয়ার, তারপর হচ্ছে মেসোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার। এই 3টা স্তর হলো কিসের আন্ডারে রয়েছে? হোমোস্ফিয়ার বা সমমণ্ডলের অন্তর্গত।
ওকে, তো হোমোস্ফিয়ারটা কি, এটার মধ্যে কি কি উপাদান রয়েছে, এইটা কোন স্তরের অন্তর্গত, সেটা আশা করি আপনাদের কমপ্লিটলি একদম ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা। ওকে, তো নেক্সট আমরা দেখে নেব যে পরের স্তরটা, কারণ রাসায়নিক গঠন অনুসারে আমরা পড়েছি বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে। তো প্রথম ভাগটা তো আমরা দেখে নিলাম হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। এখন আমরা দেখে নেব যে দ্বিতীয় পার্টটা কি রয়েছে, সেটা হলো হেটারোস্ফিয়ার। দ্বিতীয়টা কি, হেটারোস্ফিয়ার, বা তার আরেকটা নাম হলো বিষমমণ্ডল। ওকে, আগেরটা ছিল হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, আর এখন এটা হলো হেটারোস্ফিয়ার বা বিষমমণ্ডল। তো এটা কি আমরা দেখিনি, এটি 90 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি 90 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আগেটা কি ছিল, ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার পর্যন্ত ছিল হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। আর যেখানে হোমোস্ফিয়ারটা শেষ হয়, মানে সমমণ্ডলটা শেষ হয়, মানে 90 কিলোমিটার থেকে শুরু হয় কি 10,000 কিলোমিটার বা তার উপরে যতটুকু যায়। এটা এখন কোনো কেউ বলতে পারছে না যে একজ্যাক্টলি কত, বাট এটা 10,000 কিলোমিটার ধরা হয়, তার থেকে বেশিও হতে পারে, বেশি কিলোমিটারও হতে পারে। ওকে, তো কত থেকে শুরু হয়, 90 কিলোমিটার থেকে। 90 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এই হেটারোস্ফিয়ার বা বিষমমণ্ডল। আর এই অঞ্চলের মধ্যে বিভিন্ন গ্যাসের অনুপাত এবং বিভিন্ন গ্যাসের স্তর একই রকম থাকে না। আর এই যে অঞ্চলটা রয়েছে, মানে হেটারোস্ফিয়ার যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলটার মধ্যে কি বিভিন্ন গ্যাসীয় উপাদান রয়েছে, এটার মধ্যে রয়েছে বিভিন্ন গ্যাসের মিশ্রণ রয়েছে, বিভিন্ন গ্যাস রয়েছে, বিভিন্ন গ্যাসের যে অনুপাত বা বিভিন্ন গ্যাসের যে স্তরগুলি, এগুলি একই রকম থাকে না। আগেরটার মধ্যে কী ছিল, অক্সিজেনও ছিল, নাইট্রোজেনও ছিল, কার্বন ডাইঅক্সাইড বা বিভিন্ন গ্যাসীয় জলীয় উপাদান সব কিছু ছিল, একই রকম ছিল। কিন্তু এই স্তরের মধ্যে একই রকম থাকে না। যেখানে অক্সিজেন আছে সেখানে নাইট্রোজেন নেই, যেখানে নাইট্রোজেন আছে সেখানে অক্সিজেন নেই, যেখানে হিলিয়াম আছে সেখানে হাইড্রোজেন নেই। সবগুলি কি একটা আলাদা আলাদা স্তরে রয়েছে। ধরুন এই স্তরটার মধ্যে অক্সিজেন রয়েছে, তাহলে এটার মধ্যে অন্য কোনো স্তর নেই। এটার মধ্যে ধরুন নাইট্রোজেন রয়েছে, তাহলে এটার মধ্যে অন্য কোনো স্তর নেই। তো এরকম করে বিভিন্ন স্তরের মধ্যে এটা রয়েছে। তার জন্য এটাকে বিষমমণ্ডল বলা হয়। এখানে আমাদের সমান না, এখানে আমাদের ডিফারেন্ট রয়েছে, আলাদা আলাদা রয়েছে, তার জন্য একে বলা হয় বিষমমণ্ডল, বা আরেকটা নাম হলো হেটারোস্ফিয়ার। ওকে, এই যে তার জন্য এখানে বলা হয় বিভিন্ন গ্যাসের স্তরগুলি একই রকম থাকে না, তাই এই স্তরকে হেটারোস্ফিয়ার বা বিষমমণ্ডল বলা হয়। আর এই যে স্তরটা রয়েছে, এই মণ্ডলের 4টি প্রধান স্তর, এই মণ্ডলে কি 4টি আবার প্রধান স্তরও রয়েছে। এই হেটারোস্ফিয়ার বা যে বিষমমণ্ডলটা রয়েছে সেটার মধ্যে আবার 4টা স্তর রয়েছে। সেটার মধ্যে কয়টা স্তর রয়েছে, 4টা স্তর রয়েছে। সেই 4টা স্তর কি সেটা আমরা দেখে নিই। প্রথমটা যেটা রয়েছে সেটা হলো আণবিক নাইট্রোজেন স্তর। প্রথমটা কি, আণবিক নাইট্রোজেন স্তর। এই স্তরে নাইট্রোজেন গ্যাসের আধিক্য দেখা যায়। এই স্তর 90 থেকে 200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ওকে, তো এটা কত থেকে শুরু হয়, এই যে হেটারোস্ফিয়ারটা রয়েছে এখানে পিকচারের মধ্যে দেখে নিন, হেটারোস্ফিয়ারটা শুরু হয় 90 কিলোমিটার থেকে, মানে যেখানে হোমোস্ফিয়ার শেষ হয় সেখান থেকে শুরু হয় হেটারোস্ফিয়ার। তার থেকে কতটুকু পর্যন্ত, 10,000 কিলোমিটার পর্যন্ত বা তার উপরে যতটুকু পর্যন্ত আছে ততটুকু পর্যন্ত যায় কি হেটারোস্ফিয়ার। আর এই হেটারোস্ফিয়ারটা যে রয়েছে সেটার মধ্যে বিভিন্ন গ্যাসীয় উপাদান রয়েছে যেটা একই রকম থাকে না, তার যে উপাদান রয়েছে সেটা একই রকম থাকে না, সবগুলি কি এক একটা আলাদা স্তরে থাকে, বিভিন্ন স্তরে থাকে। তার জন্য এটাকে বিষমমণ্ডল বলা হয়, বা আরেকটা নাম হেটারোস্ফিয়ার বলা হয়। তার মধ্যে কি এই যে স্তরটা রয়েছে হেটারোস্ফিয়ার, সেটাকে আবার 4 ভাগে ভাগ করা যায়, 4টি স্তরে ভাগ করা যায়। এই 4টি স্তর কি কি, এখানে পিকচারে দেখে নিন। নাইট্রোজেন স্তর, তারপর অক্সিজেন স্তর, তারপর হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর। যেখানে নাইট্রোজেন স্তর রয়েছে সেখানে অন্যান্য ওই যে অক্সিজেন, হিলিয়াম, হাইড্রোজেন এগুলি নেই। যেখানে অক্সিজেন রয়েছে সেখানে নাইট্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন নেই। তো সবগুলি গ্যাস কি, সবগুলি গ্যাসেরই আলাদা আলাদা স্থান রয়েছে, মানে আলাদা আলাদা স্তর রয়েছে। ওকে, তো আলাদা আলাদা স্তর রয়েছে, তার জন্য আলাদা স্তরে ভাগ করতে গেলে সেটাকে কয় ভাগে ভাগ করা যায়, 4 ভাগে। তো 4 ভাগ থেকে প্রথমেই যেটা রয়েছে সেটা হলো আণবিক নাইট্রোজেন স্তর। আর এই যে নাইট্রোজেন স্তরটা সেটা হলো, প্রথমেই নাইট্রোজেন স্তর রয়েছে কি, এই যে 90 থেকে 200 কিলোমিটার পর্যন্ত এখানে কি দেখা যায়, নাইট্রোজেন গ্যাসের আধিক্য দেখা যায়, মানে নাইট্রোজেন গ্যাসটাই বেশি দেখা যায়। আর এই স্তর কত কিলোমিটার পর্যন্ত, 90 থেকে শুরু করে 200 কিলোমিটার পর্যন্ত এই স্তরটা বিস্তৃত। মানে হেটারোস্ফিয়ারের যে প্রথম স্তরটা সেটা কত, 90 থেকে 200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। প্রথম স্তরটা কোনটা, নাইট্রোজেন স্তর। তারপর 2 নম্বর পারমাণবিক অক্সিজেন স্তর। তারপর হচ্ছে পারমাণবিক অক্সিজেন স্তর। আর এই যে অক্সিজেন স্তরটা হলো, এই স্তর 200 থেকে 1100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তর প্রধানত অক্সিজেন দ্বারা গঠিত। এই পারমাণবিক অক্সিজেন স্তরটা কি দিয়ে গঠিত, অক্সিজেন দ্বারা গঠিত। আর এটা কতটুক, এটা হলো 200 থেকে শুরু হয়
1100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। 1100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে, মানে যেখানে আণবিক নাইট্রোজেন স্তরটা শেষ হয় সেখান থেকে শুরু হয় অক্সিজেন স্তরটা, আর সেটা কতটুকু পর্যন্ত যায়? 1100 কিলোমিটার পর্যন্ত এটা যায়। আর এই স্তরের মধ্যে কি দেখা যায়, কি পাওয়া যায়? এটার মধ্যে অক্সিজেন পাওয়া যায়, এটার মধ্যে অক্সিজেন দ্বারা গঠিত এই স্তরটা। ওকে, নেক্সট 3 নম্বর স্তর, সেটা হলো হিলিয়াম স্তর। হিলিয়াম স্তর, হিলিয়াম স্তরটার মধ্যে কি প্রধানত কি হিলিয়াম গ্যাস পাওয়া যায়, আর সেটা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 1100 থেকে 3500 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত। মানে হেটারোস্ফিয়ারের মধ্যে 4 ভাগে ভাগ করেছে, প্রথমে কি নাইট্রোজেন, অক্সিজেন, তারপর হিলিয়াম, তারপর হাইড্রোজেন। তো অক্সিজেন, নাইট্রোজেনটা শুরু হয় 90 থেকে 200, আর যেখানে নাইট্রোজেন শেষ হয় তখন শুরু হয় কি অক্সিজেন, মানে 200 থেকে 1100। আর 1100টা যেখানে শেষ হয়, মানে অক্সিজেন স্তর শেষ হলে নেক্সট কি শুরু হয়? হিলিয়াম স্তর। নেক্সট কি? হিলিয়াম স্তর, যেটা কিনা 3500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। আর এই স্তরের মধ্যে কি গ্যাস দেখা যায়? হিলিয়াম গ্যাস দেখা যায়। হিলিয়াম স্তরের পরে যে স্তরটা শুরু হয় সেটা হলো হাইড্রোজেন স্তর। এই হাইড্রোজেন যে স্তরটা সেটা হলো এই স্তর 3500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, প্রধানত হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত। এই স্তর অসীম আকাশে আন্তঃগ্রহের গ্যাসীয় মণ্ডলের সঙ্গে মিশে গেছে। আর এই হাইড্রোজেন স্তরটা হলো সবচেয়ে উপরের স্তরটা, যেখানে হিলিয়াম স্তর শেষ হয় সেখান থেকে শুরু হয় হাইড্রোজেন স্তরটা। এই হাইড্রোজেন স্তরের মধ্যে প্রধানত কি দেখা যায়? হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত হয়। আর এই স্তরটা 3500 থেকে শুরু করে একদম 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। তারপর এটা গিয়ে কি অন্ত আকাশের মধ্যে, মানে আকাশের মধ্যে কি অসীম আকাশের মধ্যে আন্তঃগ্রহের গ্যাসীয় মণ্ডল রয়েছে সেগুলির সাথে গিয়ে এটা মিক্সড হয়ে যায়। ওকে, এটা হলো হাইড্রোজেন স্তর। আশা করি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আমি আবারও এই পিকচারের সাহায্যে আজকে কি পড়লাম সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা পড়লাম রাসায়নিক গঠন অনুসারে কি বায়ুমণ্ডলটাকে কি 2 ভাগে ভাগ করা যায় রাসায়নিক গঠন অনুসারে। একটা হলো হোমোস্ফিয়ার আর একটা হেটারোস্ফিয়ার। যে হোমোস্ফিয়ার রয়েছে সেটা ভূপৃষ্ঠ থেকে শুরু হয় 90 কিলোমিটার পর্যন্ত যায়। ভূপৃষ্ঠ থেকে মানে 0 কিলোমিটার থেকে কতটুকু পর্যন্ত যায়? 90 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত রয়েছে। আর এটা হলো 3টা স্তরের অন্তর্গত। 3টা স্তর কি? ট্রপোস্ফিয়ার, তারপর রয়েছে কি মেসোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার। এই তিনটা মিলে হয়েছে, এই তিনটা কিসের অন্তর্গত? এই যে সমমণ্ডল বা হোমোস্ফিয়ারের অন্তর্গত। এটা হলো হোমোস্ফিয়ার। আর হোমোস্ফিয়ারের মধ্যে বিভিন্ন গ্যাসীয় উপাদান রয়েছে যেগুলি একই রকম রয়েছে, তার জন্য একে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার বলা হয়। তারপর হোমোস্ফিয়ারের পরে আসে কি? হেটারোস্ফিয়ার। হোমোস্ফিয়ার পরে আসে হেটারোস্ফিয়ার। হেটারোস্ফিয়ারকে আবার 4টা স্তরে ভাগ করেছে। 4টা স্তর কি কি? নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম এবং হাইড্রোজেন স্তর। প্রথমে নাইট্রোজেন স্তর, যেখানে হোমোস্ফিয়ারটা শেষ হয় সেখান থেকে হেটারোস্ফিয়ার স্টার্ট হয়। হেটারোস্ফিয়ারের প্রথম স্তরটা হলো নাইট্রোজেন স্তর। নাইট্রোজেন স্তরের কি 90 থেকে শুরু করে 200 কিলোমিটার পর্যন্ত যায়। নাইট্রোজেন স্তর যখন শেষ হয় তখন শুরু হয় অক্সিজেন স্তর, মানে সেটা 200 থেকে 1100 কিলোমিটার পর্যন্ত যায় অক্সিজেন স্তর, যেখানে অক্সিজেন পাওয়া যায়। অক্সিজেন স্তরটা শেষ হলে তারপরে আরেকটা আসে কি? হিলিয়াম স্তর, যেটা 1100 থেকে 3500 কিলোমিটার পর্যন্ত যায়। আর হিলিয়াম স্তরটা শেষ হলে শুরু হয় হাইড্রোজেন স্তর, যেটা 3500 থেকে একদম 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। তারপরে এটা অসীম আকাশের মধ্যে গিয়ে অন্তঃগ্রহের গ্যাসীয় মণ্ডলের সাথে গিয়ে মিক্সড হয়ে যায়। এটা হলো হাইড্রোজেন স্তর। তো এইটা হলো আজকে যে টপিকটা ছিল রাসায়নিক গঠন অনুসারে যে বায়ুমণ্ডলের যে স্তরবিন্যাস, সেটা আমরা পড়লাম। খুবই ইজি ক্লাস, কিন্তু আপনারা যদি হঠাৎ করে এই ক্লাসটা দেখুন তাহলে কিন্তু অনেকটাই কনফিউশন হয়ে যাবেন। তার জন্য আপনাদের আমি সাজেস্ট করব আপনারা বায়ুমণ্ডলে যে আগে আরও 2টা ক্লাস করানো হয়েছে সেটা আগে দেখে নিন, তাহলে আজকে ক্লাসটা আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে এবং অনেকটা ইজি হয়ে যাবে ব্যাপারটা। তো আমি আপনাদের আবারও স্লাইডগুলি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন বা নোটস করে নিতে পারেন। আদারওয়াইজ আমাদের কাছে নোটসও রয়েছে, নোটসটাও আপনারা নিতে পারবেন। নোটের প্রাইস কত সেটা আমি সম্পূর্ণ বিষয়টা বলে দেবো, আগে একবার স্লাইডগুলি দেখে নিন। তো আমরা এখানে কি পড়লাম? বায়ুমণ্ডলের স্তরবিন্যাস 2 ভাগে হতে পারে। 2 ভাগে কি কি? উচ্চতা এবং উষ্ণতা তারতম্য অনুসারে আর একটা রাসায়নিক গঠন অনুসারে। আর আগের ক্লাসের মধ্যে যেহেতু আমরা উচ্চতা বা উষ্ণতা তারতম্য অনুসারে স্তরবিন্যাসটা আমরা পড়েছিলাম, তো আজকের ক্লাসের মধ্যে আমরা পড়লাম রাসায়নিক গঠন অনুসারে যে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, সেটা আমরা পড়লাম। যার মধ্যে আমরা জানতে পারলাম যে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হোমোস্ফিয়ার বা সমমণ্ডল আর একটা হেটারোস্ফিয়ার বা বিষমমণ্ডল। হোমোস্ফিয়ার কি সেটাও আমরা দেখে নিয়েছি, ডিটেলসে দেখে নিয়েছি। আর যদি আপনারা না বুঝে থাকেন এই ভিডিওটা আবার দেখুন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো হোমোস্ফিয়ার কি সেটা আমরা দেখে নিয়েছি। হোমোস্ফিয়ারের মধ্যে কী কী উপাদান রয়েছে, যেরকম বিভিন্ন গ্যাসীয় পদার্থের মিশ্রণ, জলীয় বাষ্প, জৈব অজৈব কণিকা, সবগুলি কি সেটাও আমরা দেখে নিলাম।
তারপর আমরা দেখলাম যে সেকেন্ড নাম্বার হেটারোস্ফিয়ার বা বিষমমণ্ডল, যেহেতু রাসায়নিক যে উপাদান অনুসারে এটাকে দুই ভাগে ভাগ করেছেন, তো এটা হলো সেকেন্ড পার্টটা। প্রথমটা হোমোস্ফিয়ার, তারপরটা হেটারোস্ফিয়ার বা বিষমমণ্ডল। তো হেটারোস্ফিয়ার বা বিষমমণ্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এগুলি কী দিয়ে গঠিত সেটা আমরা দেখে নিলাম। আর এটাকে আবার 4 ভাগে ভাগ করা যায়, 4টা প্রধান স্তরে ভাগ করা যায়। সেই 4টা স্তর কী কী সেটাও আমরা ডিটেলসে দেখলাম, যেরকম আণবিক নাইট্রোজেন স্তর, তারপর হচ্ছে পারমাণবিক অক্সিজেন স্তর, তারপর রয়েছে হিলিয়াম স্তর, দেন হাইড্রোজেন স্তর। এই সবটা ডিটেলস, সবটা যে স্তর রয়েছে সবগুলি আমরা ডিটেলসে পড়লাম। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি, বিকজ অনেকটা ইজিভাবে একদম ডিটেলসে আপনাদের বুঝিয়েছি। অনেকেই কাছে এরকম লাগতে পারে যে এত কীভাবে বারবার বলছে, তো অনেকের কাছে আমি বলছি অনেকেই এখানে কিন্তু বেসিক রয়েছে, যেটা একদম বেসিক থেকে, তার জন্য আমি এরকমভাবে আপনাদেরকে ক্লাসটা করালাম, এরকমভাবে ক্লাসটা বোঝালাম যাতে একদম বেসিকটা যাতে আপনারা বুঝতে পারেন, কারণ বেসিকটা বুঝতে পারলে এখান থেকে কোশ্চেন আসলে কিন্তু আপনারা পড়তে পারবেন। তো আমি আপনাদেরকে ডিটেলসে পড়ালাম, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যে বুঝাচ্ছি আপনাদের ক্লাসটা যে করেছে সেটা আপনারা বুঝতে পারছেন কিনা, ভালো লাগছে কিনা, বা আপনারা যদি কোনো সাজেশন থাকে সাজেশনও কমেন্ট বক্সে দিতে পারেন যে কীভাবে পড়লে আপনাদের সুবিধা হবে, সেটাও কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। তো এইটাই ছিল আজকে যে টপিকটা, সেটা রাসায়নিক অনুসারে, যে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাসটা রয়েছে সেটা। আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন। যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আজকের ক্লাসটা ভালো লেগেছে কিনা, বা কীভাবে পড়লে আপনাদের আরও ভালো লাগবে, বা আপনার কোনো সাজেশন থাকলে সেটাও আপনারা দিতে পারেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার নেক্সট কোন ক্লাস চান এবং ক্লাসটা ভালো লাগছে কিনা। এখন আপনাদের বলে দিই, আমাদের সাকসেস মাস্টারে আমাদের অফলাইন কোচিংও রয়েছে, যেটা আমরা একটা নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি। তো এডমিশন প্রসেসটা আগে আমি বলে দিচ্ছি। আমাদের এডমিশন প্রসেসটা হলো, আমাদের এডমিশন ফিস, আমাদের এখানে অফলাইন কোচিং সেন্টারে কোচিংটা পড়তে হলে এডমিশন ফিস হবে 5,000 টাকা। এডমিশন নিতে চাইলে 5,000 টাকা হলো এডমিশন ফিস, আর 500 টাকা হলো মান্থলি ফিস, যার মধ্যে আপনারা পেয়ে যাবেন সপ্তাহে 2 দিন ক্লাস। আর আমরা নোটটাও প্রোভাইড করব, নোটটা কিন্তু আপনাদের জেরক্স করতে লাগবে না, নোটসটা আমরাই প্রোভাইড করব। মক টেস্ট পেয়ে যাবেন, অফলাইন এবং অনলাইন দুটোই পেয়ে যাবেন, অফলাইন এবং অনলাইন মক টেস্ট নোট পেয়ে যাবেন, সপ্তাহে 2 দিন ক্লাস পেয়ে যাবেন, যার মধ্যে আপনাদের একদম নোট প্রোভাইড করা হবে, আপনাদের রুটিন প্রোভাইড করা হবে, ওই রুটিনের অ্যাকর্ডিং আপনাদের ক্লাস হবে, নোটস দেওয়া হবে, মক টেস্ট হবে অফলাইন এবং অনলাইন। আর সেটা কিন্তু সম্পূর্ণটা 5,000 টাকার মধ্যেই হবে। এই 5,000 টাকা হলো এডমিশন ফিস। আর মান্থলি ফিসটা হলো মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। অন্যান্য কোনো কোচিং সেন্টারের মধ্যে কিন্তু আপনি এত কমের মধ্যে পাবেন না। আপনাদের আমরাই দিচ্ছি, আমাদের সাকসেস মাস্টারে আপনারা পেয়ে 5,000 টাকার মধ্যে এডমিশন ফিস এবং 500 টাকা হলো মান্থলি ফিস, যার মধ্যে আপনারা নোটস পেয়ে যাবেন, একদম নোটসটা আমরাই জেরক্স করে দেবো, অফলাইন এবং অনলাইন মক টেস্ট পেয়ে যাবেন, আপনারা যে ক্লাস পেয়ে যাবেন, অফলাইন ক্লাস পেয়ে যাবেন, যার মধ্যে আপনাদের সবগুলি সাবজেক্টের ক্লাস পেয়ে যাবেন। সায়েন্স হলে সায়েন্স, আর্টস, ক খ গ ঘ, বেঙ্গলি সবগুলি সাবজেক্টেরই আপনারা ক্লাস পেয়ে যাবেন। তো এখন হলো নোটস, যারা অনেকেই দূরে আছেন বা প্রাইভেট জব করছেন তারা আপনারা আসতে পারবেন না, তাদের জন্য আমাদের কাছে রয়েছে নোটসও রয়েছে। নোটের প্রাইসটা হলো 3,000 টাকা, নোটের প্রাইস 3,000 টাকা। টেট 1 নোটের প্রাইসও 3,000 টাকা এবং 2 এর 3,000 টাকা। আমাদের কাছে টেট 1-এর নোটও রয়েছে এবং 2-এর নোটও রয়েছে। আপনারা চাইলে টেট 1ও নিতে পারেন, টেট 2ও নিতে পারেন। টেট 1-এর নোটের প্রাইস হলো 3,000 টাকা, টেট 2 নোটের প্রাইসটাও 3,000 টাকা। আর আপনারা যদি চান যে টেট 1 এবং 2 দুটোই নেবেন, মানে কম্বাইন নোট নেবেন, তাহলে হবে 5,000 টাকা, তাহলে আপনার নোটের দামটা পড়বে 5,000 টাকা। ইন্ডিভিজুয়াল নোটের দাম হলো, মানে টেট 1 নোটের দাম 3,000 টাকা, টেট 2 নোটের দাম 3,000 টাকা। আর দুটো একসাথে নিতে চাইলে আপনারা নিতে পারেন 5,000 টাকার মধ্যে আপনারা কমপ্লিট নোটসটা আপনারা নিতে পারবেন। আর আমাদের সাকসেস মাস্টারের যে নোটসটা রয়েছে সেটার মধ্যে আমাদের এক্সপার্ট টিচারদের দ্বারা তৈরি হয়েছে। আমাদের এই নোটটা প্রথমেই রয়েছে প্রত্যেকটা টপিকে একদম সিলেবাস অনুসারে সিরিয়াল ওয়াইজ রয়েছে। প্রথমেই রয়েছে আলোচনা রয়েছে, তারপর সেটা থেকে এমসিকিউ রয়েছে। আপনারা পিডিএফ অবশ্যই দেখেছেন, আমি সেটারও আপলোড করেছি আমাদের চ্যানেলের মধ্যে, আপনারা চাইলে সেই পিডিএফগুলো দেখে নিতে পারেন। বা যারা নোটটা নিতে আসবেন, এরকম না নোটটা নিতে আসলেই আপনারা নোটটা নিতেই লাগবে এরকম কিছু ব্যাপার না, আপনারা আসুন, নোটসটা দেখুন, নোটসটা দেখে যদি ভালো লাগে যাচাই করুন নোটসটা কীরকম, প্রাইসটা রিজনেবল কি না সেটা আপনারা দেখুন, যাচাই করুন, যদি ভালো লাগে তবেই আপনারা নোটসটা নেন, এডমিশন হন। ইভেন আপনারা এসে আমাদের এখানে ক্লাস করতে পারেন, যদি একদিন ক্লাস করে ভালো লাগে তবে আপনারা এডমিশন নিতে পারেন। আর আমাদের যে এডমিশনটা রয়েছে আমরা একদম
নতুন একদম ফ্রেশ ব্যাচ একটা স্টার্ট করতে যাচ্ছি, যেটা হবে মঙ্গলবার এবং বুধবারে। টিউসডে এবং ওয়েডনেসডেতে আমরা নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি। সেই ব্যাচের মধ্যে আপনারা যদি এডমিশন নিতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এই স্ক্রিনে দেওয়া নম্বরে। সেটা আমি এডমিশন প্রসেসটা আবারও বলছি, 5,000 টাকার মধ্যে এডমিশন হতে পারেন 5,000 টাকার মধ্যে এডমিশন হতে পারেন। 500 টাকা মান্থলি ফিস, যেটার মধ্যে আমরাই নোটস প্রোভাইড করব। মক টেস্ট পেয়ে যাবেন, যেটা অনলাইনও হবে অফলাইনও হবে, আর আপনারা সপ্তাহে 2 দিন ক্লাসও পেয়ে যাবেন। আর নোটস নিতে চাইলে 3,000 টাকা নোটসের দাম, টেট 1-এর দামও 3,000, 2-এর দামও 3,000, কম্বাইন নিতে চাইলে 5,000 টাকা। আর তাছাড়াও যদি কোনো কনফিউশন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি, 6009340523 নম্বরে, এই নম্বরে কল করতে পারেন। আর আমরা নতুন ব্যাচটা হবে মঙ্গলবার এবং বুধবারে নতুন একটা ব্যাচ, একদম ফ্রেশ ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি, যেটা কিনা ফেব্রুয়ারি থেকে আপনাদের নতুন ক্লাসটা শুরু হবে। নতুন ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি থেকে। তো তার আগে আপনারা এডমিশন হয়ে যান, কারণ আমরা 20 থেকে 25 জন আমরা একটা ব্যাচের মধ্যে নিই, তার থেকে আমরা একটা বেশি নিই না। তো আপনারা অনেকে এডমিশন হয়ে গেছেন, তো যারা এখনও এডমিশন হননি তারা এখন এডমিশন হয়ে যান। এই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো অনেকেই আমরা কিছুদিন আগে একটা নতুন একটা ব্যাচ স্টার্ট করেছি, যেটা শনি রবিবারে, যেটার মধ্যে একদম ব্যাচটা একদম ফুল হয়ে গেছে। তো ওইটার মধ্যে আমরা এখন নিতে পারছি না, তার জন্য নতুন একটা ব্যাচ শুরু করলাম। তো সেটা হবে মঙ্গলবার এবং বুধবারে। সেটার মধ্যে এডমিশন হওয়ার জন্য আপনারা এই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন, আর আপনারা এসে এডমিশনটা হতে পারেন। আর তার আগে যদি চান আপনারা একদিন ক্লাস করবেন, সেটাও করে নিতে পারেন। ক্লাস করে দেখুন কীরকম লাগছে, যদি ভালো লাগে তবে আপনারা এডমিশনটা নিতে পারেন। তাছাড়াও কোনো কিছু কনফিউশন থাকলে আপনারা এই নম্বরে কল করতে পারেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।